তো ছাত্রছাত্রীরা, আজ আমরা স্টুডায়ারের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ স্যার, আমার নাম প্রসেনজিৎ দাস ঠাকুর। আমি তোমাদের আজকে চলন গমন ডিসকাস করব। এটা ওয়ান শট ভিডিও, চলন গমন হবে। এতে চলনের যা টপিকস আছে বা চলনের যা বিষয় আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর আমাদের স্টুডায়ারের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করবে এবং অবশ্যই বেল আইকন প্রেস করে তোমরা আরও যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এবং চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো আজ আমরা ডিসকাস করব জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার ক্লাস 10-এর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়টা কি? আমাদের প্রকৃতিতে দুটো অংশ রয়েছে, একটা জীব রয়েছে এবং একটা জড় রয়েছে। এই জীব বলতে আমরা সবাই বুঝি যে যাদের প্রাণ আছে, শুধু প্রাণ নয়, প্রাণকেই আমরা জীব বলি না। একটা যখন প্রাণ তৈরি হবে তার মধ্যে অনেক কিছু ক্রিয়াশীলতা থাকবে। সেই ক্রিয়াশীলতাগুলো কি কি আমরা সবাই জানি বা জেনে থাকি। আমরা এর আগের ক্লাসেও আমরা ক্লাস 8 আমরা ডিসকাস করছি বা 9-এও পড়াশোনা করেছি। পুষ্টি, পরিপাক, সংবহন, রেচন, সংবেদন, চলন গমন, জনন, এই বিষয়গুলো, এই সমস্ত বিষয় কিন্তু যখন একসাথে চলবে, এই একসাথে চলার যে প্রক্রিয়া, একটা ছন্দবদ্ধ একটা প্রক্রিয়া, সেটাকেই আমরা বলি জীবন। এখন এই জীবন পরিবেশের সঙ্গে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়। তো সর্বপ্রথম আমরা আসবো সংবেদন। সংবেদন বিষয়টা কি? সংবেদন, ধরো আমাদের কোনো জায়গায় আঘাত লাগলো, হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে তোমার কি হলো, পায়ে কাঁটা ফুটলো। এখন এই কাঁটা ফোটা বা হয়তো মোমবাতি জ্বলছে তোমার শরীরে, তুমি মোমবাতিটা বা হাত রাখলে, সেখানে তুমি চিৎকার করে ওঠো, কাঁটা ফুটলেও তুমি চিৎকার করে ওঠো। এখন এই কাঁটা, তারপরে মোমবাতি জ্বলছে, তার চাপ, তার তাপ এবং তুমি যে চাপ অনুভব করছো, এইগুলো কিন্তু এক একটা উদ্দীপক। এই উদ্দীপক আছে বলেই সেখানে কিন্তু সংবেদন তৈরি হয়। সংবেদন বলতে এখানে তুমি কাঁটা ফুটছে যখন, তখন তুমি চিৎকার করে উঠছো, বা মোমবাতির আলোতে যখন তোমার তাপ লাগছে সেখানেও তুমি হাতটা সরিয়ে নিচ্ছ। এইটা হচ্ছে সংবেদন। এইগুলোকে আমরা কি বলি? সংবেদন। এরপরে আমরা বিষয়টা যাব চলন ও গমন। চলন কি এবং গমন কি? চলন হচ্ছে কোনো জীব যখন এক জায়গায় নির্দিষ্ট থাকে এবং হাত পায়ে নড়াচড়া করে, তাকে আমরা কি বলছি? চলন। আর গমন কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় সেটাকে আমরা বলছি গমন। অবশ্যই গমনে জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়, কিন্তু চলনে কোনো জীবের সামগ্রিকভাবে কোনো স্থান পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে আমার ধরো, তাহলে আমার গমনে কি হচ্ছে? গমনে বিষয়টা, গমনে আমার স্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের যে স্থানটা পরিবর্তন হচ্ছে গমনে, স্থান পরিবর্তন। তো আর কিন্তু চলনে আমাদের স্থান পরিবর্তন হচ্ছে না, এক জায়গায় স্থির থেকে আমরা নড়াচড়া করতে পারি। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু চলন হয়, কিন্তু গমনের ক্ষেত্রে গমন কিন্তু শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে হয়। চলন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেই হয়, আর প্রাণীদের ক্ষেত্রে কিন্তু চলন হয় না। তো এই হলো চলন ও গমন। এরপরে আমরা যাব যে চলন ও গমনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রকারভেদগুলো কি কি? প্রকারভেদগুলো হচ্ছে যে ট্রপিক চলন রয়েছে। মূল যে প্রকারভেদ সেটা কিন্তু 3টে চলন রয়েছে আমাদের এখানে। একটা হচ্ছে ট্রপিক চলন, একটা ট্যাকটিক চলন এবং একটা ন্যাস্টিক চলন। এখন এই ট্রপিক চলন কি? ট্রপিক চলন হচ্ছে যখন কোনো একটা জীব বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। বহিস্থ উদ্দীপকের গতিপথ, বহিস্থ উদ্দীপক বলতে আমরা কি বুঝি? বহিস্থ উদ্দীপক বলতে আমাদের যেমন ধরো ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলনে বহিস্থ উদ্দীপকটা কি? বহিস্থ উদ্দীপকটা কিন্তু এখানে আলো। তারপরে হবে থার্মোট্রপিক চলন। থার্মোট্রপিক চলনের ক্ষেত্রে উদ্দীপকটা কি হবে? উষ্ণতা। আচ্ছা,
এরপরে আছে হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে তোমার উদ্দীপকটা কি হবে, সেটা হচ্ছে জল। অর্থাৎ তাহলে ট্রপিক চলনের ক্ষেত্রে তো আমরা ট্রপিক চলন যে হচ্ছে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুযায়ী তখন যে চলনটা হয় সেটাকে আমরা কি বলছি, ট্রপিক চলন। আর ফটোট্রপিক যে চলনটা সেটা কি, এটা আলো হবে, আলোর প্রভাবে যে চলন হয়। অর্থাৎ আলো যদি আমাদের থাকে, সেই আলোর প্রভাবে যে চলন হবে সেটাকে আমরা কি বলছি, যে ফটোট্রপিক চলন, অর্থাৎ আলোর গতিপথ অনুসারে। এখন এই আলোর গতিপথ অনুসারে কি চলনটা হয়, একটা উদাহরণ আমরা ডিসকাস করতে পারি আলোর প্রভাবে যেটা, সেটা হচ্ছে যে যেমন কাণ্ড, উদ্ভিদের কাণ্ড যে রয়েছে সেই কাণ্ড আমরা সবাই জানি যে আলোর দিকে বেঁকে যায়। এই কাণ্ডর আলোর দিকে বেঁকে যাওয়ার যে চলনটা সেটাকে আমরা কি বলছি, ফটোট্রপিক চলন। ফটো কথার অর্থ হচ্ছে আলো, আর কাণ্ড এই আলোর দিকে বেঁকে যাচ্ছে বলে সেই জন্য আমরা এটা কি বলছি, ফটোট্রপিক চলন। এখানে আলোটা কিন্তু উদ্দীপক। তাহলে ট্রপিক চলনটা বোঝা গেল। ট্রপিক চলন হচ্ছে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুযায়ী যে চলন হয় সেটাকে আমরা কি বলছি, ট্রপিক চলন। ট্রপিক চলনের তিনটে ভাগের মধ্যে ফটোট্রপিক চলনটা আমরা আলোচনা করলাম উদাহরণ সহ। এরপরে আমরা যাব, এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলনের মধ্যে আমাদের যে বিষয়টা রয়েছে হাইড্রোট্রপিক চলনের মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা জল। তাহলে আমার উদ্দীপকটা কি হবে, উদ্দীপকটা হবে জল। অর্থাৎ জলের উৎসের গতিপথ অনুযায়ী যে চলন হবে সেটাকে আমরা কি বলছি, হাইড্রোট্রপিক চলন। এখন এই হাইড্রোট্রপিক চলনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হয়েছে, কি কি ভাগটা, সেটা হচ্ছে এক নাম্বার, যে পুরোপুরি ভাবে হাইড্রোট্রপিক চলন, পুরোপুরি ভাবে যখন হাইড্রোট্রপিক চলনটা হবে। আর একটা হবে 2 নম্বর দিয়ে, সেটা হচ্ছে কিন্তু আংশিক হবে, আংশিক চলন। আংশিক চলন অর্থাৎ পুরোপুরিভাবে যখন জলের উৎসের গতিপথ অনুযায়ী হবে সেটাকে আমরা কি বলছি, যে পুরোপুরি যে হাইড্রোট্রপিক চলন সেটা। আর আংশিকভাবে যখন চলনটা হয় সেটাকে আমরা কি বলছি, আংশিক হাইড্রোট্রপিক চলন। আর এক্ষেত্রে উদ্দীপক জল। একটা উদাহরণ আমরা ডিসকাস করতে পারি। উদাহরণটা হচ্ছে যে যেমন শৈবাল। শৈবাল কি হয়, আমরা শৈবাল মানে সাধারণত জানি শ্যাওলা। তাহলে শৈবাল আমরা জানি যে শৈবাল জলের স্রোতের দিকেই যায়, তাই না, জলের উৎসের, অর্থাৎ জলের উৎসের যদি গতিপথ যেই দিকে হবে শৈবালের কিন্তু অগ্রসর সেই দিকে হবে। জলের উৎসের কিন্তু বিপরীত দিকে শৈবালে কোনোদিন অগ্রসর হবে না, জলের উৎসের দিকে। অতএব শৈবাল হচ্ছে যে অগ্রসর হয় জলের স্রোতের দিকে, যে অগ্রসর হয়, এটি একটি হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। এরপরে আমরা যাব জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনটা কি, এখন জিও কথার অর্থ কি, জিও কথার যে অর্থটা সেটা, জিও মানে এখানে মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি। কেমন, আচ্ছা, এই মাধ্যাকর্ষণ শক্তির সম্পর্কে আমাদের অবশ্যই কিছু না কিছু একটু আইডিয়া রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি মানে এমনই একটা শক্তি যে আকর্ষণ বা যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে যখন নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা কি বলছি, মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে দুটো জিনিস রয়েছে। কি কি মাধ্যাকর্ষণ যে শক্তির প্রভাবটা, এখানে যখন
এটা সবথেকে একটা বড় উদাহরণ হচ্ছে মূল, উদ্ভিদের মূল। উদ্ভিদের মূল, এই উদ্ভিদের মূল কিন্তু জিওট্রপিক চলনের একটি উদাহরণ। কিরকম ভাবে? উদ্ভিদের মূল যখন মাধ্যাকর্ষণ শক্তির দিকে হয়, মাধ্যাকর্ষণ শক্তির দিকে হয়, অর্থাৎ মূল সর্বদাই মাটির নিচে থাকে। এই মূল কি হয়? মাধ্যাকর্ষণ শক্তির অবশ্যই দিকে হয়, অর্থাৎ মূলের যে চলনটা সেটা কিন্তু হবে জিওট্রপিক চলন। এখন এই জিওট্রপিক যে চলন রয়েছে, জিওট্রপিক চলনকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। সেই ভাগটা কি কি? সেই ভাগটা হচ্ছে যে একটা আমাদের ভাগ যেটা, সেটা বিপরীত দিকে। দিকে তো আমরা জেনেছি মূল, অর্থাৎ মূলের যে চলন সেটা মাধ্যাকর্ষণ শক্তির দিকেই হয়, অর্থাৎ মূল মাটির নিচে প্রবেশ করে। কেমন? এইটা হচ্ছে জিওট্রপিক চলন, এবং এটা জিওট্রপিক অনুকূলবর্তী চলন, অনুকূল জিওবর্তী চলন আমরা এটা বলতে পারি। অনুকূল জিওট্রপিক, অনুকূল জিওট্রপিক আমরা এটা বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসব প্রতিকূল। প্রতিকূল জিওট্রপিক চলনটা কি? প্রতিকূল জিওট্রপিক চলনটা আমরা অবশ্যই সুন্দরী গাছের নাম জেনে থাকবো। এখন এই সুন্দরী গাছ কোথায় জন্মায়? সামুদ্রিক উপকূলবর্তী এরিয়াতে। সামুদ্রিক যে উপকূলবর্তী যে এরিয়াগুলো রয়েছে সেখানে আমাদের কি কি উদ্ভিদ জন্মায়? সুন্দরী জন্মায়, গেঁয়ু জন্মায়, গরান জন্মায়। এই সুন্দরী গাছের মূল কিন্তু মাটির উপরে থাকে। এই একটা মাত্র উদ্ভিদ এক্সেপশন যার মূলটা কিন্তু মাটির উপরে থাকে, অর্থাৎ এইটা মূল কিন্তু জিওট্রপিক চলন প্রতিকূলবর্তী। অর্থাৎ মূল তো আমরা সবাই জানি যে মাটির নিচে যায়, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রতিকূলবর্তী চলন হয়, কিন্তু এক্ষেত্রে আমার প্রতিকূলবর্তী এখানে চলন হবে, অর্থাৎ মূলটা কি হবে? আমার মাটির উপরের দিকে যাবে। সেই জন্য এটাকে আমরা কি বলছি? প্রতিকূলবর্তী জিওট্রপিক চলন, যেটা আমাদের সুন্দরী গাছের ক্ষেত্রে দেখা যায়। কেমন? সুন্দরী গাছ, সুন্দরী গাছের ক্ষেত্রে। আর এখানে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে পুরোপুরি একটা যে চলন হয় যেটা শৈবালে অগ্রসরের যে চলন, এবং আংশিক চলন যেটা হয়। এরপরে আমরা আসব ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলন হচ্ছে এটা বহিস্থ উদ্দীপকের প্রভাবে। আর ট্রপিকটা কি ছিল? উৎসের গতিপথ অনুযায়ী। ট্রপিকটা ছিল উৎসের গতিপথ অনুযায়ী যে চলনটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি? যে ট্রপিক চলন। আর ট্যাকটিক চলনটা কি? বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে চলন হয়। এখন এই বহিস্থ উদ্দীপকের প্রভাবটা কি সেটা আমরা ট্রপিক চলনের ক্ষেত্রেও দেখেছি। বহিস্থ উদ্দীপকের চলনের যেটা ফটোট্যাকটিক, সর্বপ্রথম আমরা কি দেব? ফটোট্যাকটিক। ফটোট্যাকটিকের ক্ষেত্রে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আলো। তাহলে ফটোট্যাকটিকের ক্ষেত্রে কি হবে? আমাদের আলো। এক্ষেত্রে আলোটা হচ্ছে উদ্দীপক। সেরকম ট্রপিক চলনের ক্ষেত্রে ফটোট্রপিকটা ছিল আলোটা উদ্দীপক, অর্থাৎ বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন চলনটা হয় সেটাকে আমরা কি বলছি? ফটোট্যাকটিক চলন। এখন এই ফটোট্যাকটিক চলনের একটা উদাহরণ কি হবে? ফটোট্যাকটিক চলনের আমরা উদাহরণ সূর্যমুখী। এই যে সূর্যমুখী ফুল রয়েছে, সূর্যমুখী কি হয়? যে বেশি আলোতে এরা ফুটে ওঠে, আর কম আলোতে কি হয়? এরা ফুটতে পারে না, কম আলোতে মুদে থাকে। এটাকে আমরা কি বলছি? ফটোট্যাকটিক চলন। এরপরে আমরা যাব থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলনটা কি? থার্মোট্যাকটিক চলনটা হচ্ছে এই চলনটা উষ্ণতার প্রভাবে, উষ্ণতার উদ্দীপকের প্রভাবে যে চলন হয় সেটাকে আমরা কি বলছি? যে
থার্মোট্যাকটিক চলন। এখন এই থার্মোট্যাকটিক চলনের একটা উদাহরণ কি? টিউলিপ ফুল, আমরা নাম শুনে থাকবো টিউলিপ ফুলের। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আর কি হয়, কম উষ্ণতায় মুদে যায়। তাহলে থার্মোট্যাকটিক চলনটা হলো উষ্ণতার উদ্দীপকের প্রভাবে। উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়। আর ফটোট্যাকটিকটা হয়েছে আমাদের সূর্যমুখী ফুল বেশি আলোতে ফোটে, কম আলোতে মুদে যায়। ট্যাকটিক হচ্ছে উদ্দীপকের প্রভাবে যে চলন হয় সেটাকে আমরা কি বলছি, ট্যাকটিক চলন। এরপরে আমরা আসব কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলনটা কি? কেমোট্যাকটিক চলন, কেমো মানে রাসায়নিক পদার্থ। কেমোটা কি? রাসায়নিক পদার্থ। অর্থাৎ রাসায়নিক পদার্থের ফলে যখন যে চলনটা হয় সেটাকে আমরা কি বলছি, কেমোট্যাকটিক চলন। একটা উদাহরণ ভালো আমরা দিতে পারি, সেই উদাহরণটা হচ্ছে আমাদের মস ও ফার্ন। তোমরা মস ও ফার্নের নামটা শুনে থাকবে, মস ও ফার্ন। এদের শুক্রাণু মসের ক্ষেত্রে গ্ল্যাকটোজের প্রভাবে, গ্যালাক্টোজ একটা কেমিক্যাল কম্পাউন্ড হয়েছে। আর ফার্নটা কি? এটা একটা অপুষ্পক উদ্ভিদ, মসটা অপুষ্পক উদ্ভিদ। আর ফার্ন গাছের ক্ষেত্রে এটা ম্যালিক অ্যাসিড হবে। ফার্ন গাছের ক্ষেত্রে কি হবে? ম্যালিক অ্যাসিড। এই মস ও ফার্নের শুক্রাণু যখন মসের ক্ষেত্রে গ্ল্যাকটোজ আর ফার্নের ক্ষেত্রে ম্যালিক অ্যাসিডের প্রভাবে কেমোন্যাস্টি চলনটা হয়ে থাকে, এই কেমোট্যাকটিক চলনটা হয়ে থাকে। এরপরে আমরা আসব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের বিষয়টা কি? ন্যাস্টিক চলন তীব্রতা অনুযায়ী। কিসের তীব্রতা অনুযায়ী? উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। উদ্দীপকের তীব্রতা অনুযায়ী কিন্তু এই ন্যাস্টিক চলনটা হয়ে থাকে। যেমন এক্ষেত্রেও আমার উদ্দীপকটা কি কি ন্যাস্টিক চলনের ক্ষেত্রে? ফটোন্যাস্টিক। ফটো কথার এর আগেও আমরা জেনেছি যে আলোর যখন হয়, তাহলে আলোর তীব্রতা বেশি, আলোর তীব্রতার ক্ষেত্রে আমরা সূর্যমুখী দিতে পারি। তাহলে আমার সূর্যমুখী দেয়া মানে এখানে আলোর তীব্রতা যত বেশি হবে এই সূর্যমুখী ফুল তত কিন্তু ফুটবে। আর আলোর তীব্রতা যদি না থাকে তাহলে কিন্তু সূর্যমুখী ফুল সেইভাবে ফুটবে না, কম উষ্ণতায় কিন্তু মদে যাবে। অর্থাৎ মূল যে বিষয়টা ন্যাস্টিক চলনের সেটা কিন্তু তীব্রতা। আর ট্যাকটিক চলনের কি ছিল? ট্যাকটিক চলনে বহিস্থ উদ্দীপকের প্রভাবে। আর ট্রপিক চলনের ক্ষেত্রে কি ছিল? বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে। কেমন? তাহলে এই হলো আমাদের ফটোন্যাস্টি এবং ন্যাস্টিক চলন। এরপরে আমরা আসব থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টির ক্ষেত্রে কি হবে? উষ্ণতার তীব্রতা। অর্থাৎ উষ্ণতার তীব্রতা যদি বেশি হয় তাহলে আমাদের এই থার্মোন্যাস্টি চলনটা দেখা দিবে, সেইভাবে তীব্রভাবে দেখা দিবে। আর উষ্ণতার তীব্রতা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের থার্মোন্যাস্টি চলনটা সেভাবে দেখা দিবে না। আমরা একটা উদাহরণ দিয়ে দিতে পারি, টিউলিপ ফুল। এই টিউলিপ ফুলও কিন্তু বেশি উষ্ণতায় ফোটে বা উষ্ণতার তীব্রতা অনুযায়ী এবং কম উষ্ণতায় মুদে যায়। এবার আমরা আসব কেমোন্যাস্টি। কেমোন্যাস্টি রাসায়নিক পদার্থের তীব্রতা। রাসায়নিক পদার্থের তীব্রতা। রাসায়নিক পদার্থের তীব্রতা অনুযায়ী এই কেমোন্যাস্টি চলনটা কিন্তু দেখা দিবে। তাহলে আমাদের এই কেমোন্যাস্টি চলনটা তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। এর আগেও আমরা জেনেছি যে মস এবং ফার্নের ক্ষেত্রে মসের ক্ষেত্রে যেটা আমাদের গ্ল্যাকটোজ আর ফার্নের ক্ষেত্রে হচ্ছে ম্যালিক অ্যাসিড, এই দুটোর প্রভাবে কিন্তু আমাদের এই কেমোন্যাস্টি চলনটা কিন্তু সম্ভবপর হয়। এটা পুরোপুরি
তীব্রতার প্রভাবে সম্পন্ন হয়। এরপরে আমরা আসব সিসমোনাস্টি। সিসমোনাস্টি চলনের ক্ষেত্রে কি হবে? এখন এই সিসমোনাস্টিটা কি? সিসমোনাস্টি হচ্ছে স্পর্শ, ঘর্ষণ, আঘাত, চাপ এইগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এইগুলোর তীব্রতা যদি স্পর্শের তীব্রতা বেশি হয়, স্পর্শ, ঘর্ষণ, আঘাত, চাপ এদের তীব্রতা যখন বেশি হবে তখন এই সিসমোনাস্টি চলনটা কিন্তু দেখা দেবে। সিসমোনাস্টি চলনের একটা খুব সবথেকে বড় উদাহরণ আমরা সবাই জানি যে লজ্জাবতী গাছ যদি আমরা হাত দিই তাহলে কিন্তু মুদে যায়। এখন এই মুদে যায় কেন? কারণ এই স্পর্শ পেয়েছে বলে, স্পর্শ পেলেই কিন্তু লজ্জাবতী গাছ মুদে যাবে। তো এক্ষেত্রে যখন এই চলনটা দেখা যায় সেটাকে আমরা কি বলছি? সিসমোনাস্টি চলন। এরপরে যেটা রয়েছে আমরা আসব যে বিভিন্ন যে চলন রয়েছে, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে চলনগুলো, সেই চলনগুলোর ক্ষেত্রে আমরা কি কি দেখেছি? তাহলে আমরা চলনটা 1 নম্বর যে চলনটা দেখেছি সেটা হচ্ছে ট্রপিক চলন, ট্রপিক। 2 নম্বর যে চলনটা দেখেছি সেটা হচ্ছে ট্যাকটিক। 3 নম্বর যে চলনটা দেখেছি সেটা হচ্ছে ন্যাস্টিক। আচ্ছা, তাহলে ট্রপিক চলনটা, এদের আমরা পার্থক্য, পরীক্ষাতে এই পার্থক্যগুলো আসে কিন্তু মাঝে মাঝেই। তাহলে ট্রপিক চলনের আমরা পার্থক্য কি উল্লেখ করব? 1 নম্বর দিয়ে আমরা লিখব যে এটা উৎসের গতিপথ হয়েছে, বহিস্থ উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে। আর ন্যাস্টিকটা কি হলো? তীব্রতা। কেমন? তাহলে 3টে চলন আমাদের হলো এবং একটা একটা করে আমরা উদাহরণ উল্লেখ করে দেবো। এর আগে আমরা উদাহরণ উল্লেখ করেছি। এরপরে আমরা আসব চলন ও গমনের পার্থক্য। চলন ও গমনের পার্থক্য। চলন আমরা কি জেনেছি? এক জায়গায় স্থির থেকে এক জায়গায় স্থির থেকে অঙ্গের নড়াচড়া, এক জায়গায় যদি স্থির থাকি এবং সেখানে যদি অঙ্গের নড়াচড়া হয় সেটা হচ্ছে যে চলন। আর এটা নড়াচড়া করে সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক স্থান পরিবর্তন। কেমন?
এক জায়গায় নড়াচড়া করে যখন আমরা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করব। গমনটা শুধুমাত্র প্রাণীদের দেখা যায়, প্রাণীদের, আর চলনটা উদ্ভিদের এবং প্রাণীদের দুজনেরই কিন্তু দেখা যায়, উদ্ভিদ ও প্রাণী দুজনেরই কিন্তু চলন দেখা যায়। কিন্তু কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো আমি আলোচনা করব। কি কি এক্সেপশনটা রয়েছে? যেমন ধরো, আমরা সবাই জানি যে গমন উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় গমনটা, কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গমনটা দেখা যায়। আমরা তো জানি যে উদ্ভিদের ক্ষেত্রে গমন দেখা যায় না, কিন্তু ব্যতিক্রম কিছু আছে, সেই ব্যতিক্রমটা তোমাদেরকে জেনে রাখতে হবে। ব্যতিক্রমটা কি আমাদের? ব্যতিক্রমটা ক্ল্যামাইডোমোনাস, নাম শুনে থাকবে, ক্ল্যামাইডোমোনাস। ডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এই যে শৈবালগুলো রয়েছে বা নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে, এদের কিন্তু গমন কিন্তু সম্ভবপর। আর চলন তো হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে হয় এবং প্রাণীদের ক্ষেত্রে চলনের, অবশ্যই সেটা যদি এক জায়গায় স্থির থাকে। তো এই হলো আমাদের চলন ও গমনের পার্থক্য। এরপরে আমরা এই লজ্জাবতী গাছ, এটা পরীক্ষাতে আসে, কেন মুদে যায়? কেন লজ্জাবতী গাছ মুদে যায়? মুদে যাওয়ার একটাই কারণ হচ্ছে এখানে রসস্ফীতি, চাপের তারতম্য হয়। স্পর্শ করা মাত্রে কি হচ্ছে? লজ্জাবতী গাছে রসস্ফীতি, চাপের তারতম্য হচ্ছে, যার ফলে কি হচ্ছে? মুদে যাচ্ছে। সেই সঙ্গে একটা প্রকরণ চলনের কনসেপ্ট আছে, প্রকরণ চলন। প্রকরণ চলন প্রকরণ চলনের যে কনসেপ্ট, সেটা এই যে রসস্ফীতি চাপের যে তারতম্য হলো, রসস্ফীতি চাপের হ্রাস ও বৃদ্ধি, ঘটবে, তখনই কিন্তু এই প্রকরণ চলনটা কিন্তু আমাদের দেখা যায়। তো ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই আমরা চলন সম্পর্কে আলোচনা করলাম। তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে স্টুডায়ারে, সেই ইউটিউব চ্যানেল তোমরা দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় তোমরা বেল আইকনটি প্রেস করবে, যাতে আরও ভিডিও যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। আর স্টুডায়ার মেক স্টাডি ইজিয়ার, এই বলে আজকের আমরা ভিডিও শেষ করছি। ধন্যবাদ।